আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ১২ বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে কোনো অপরাধীকে রেহাই দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আবারও স্পষ্ট জানিয়েছেন। তারাতলায় নির্মীয়মান গুদামঘরের শেড ধসে নিহতদের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে রাজ্য সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বলে তিনি জানান। রাজ্যের ৩টি রাজ্যসভা আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগামী ২৪শে জুলাই ওই ৩টি আসনে ভোট গ্রহণ। কলকাতা পুরসভা এলাকায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সাংসদ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগের তদন্তে আজ ইডি কলকাতার মোট ৫টি জায়গায় তল্লাশি চালিয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপটি আরও পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হওয়ায় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমেছে। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা। আসছি বিস্তারিত খবরে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ১২ বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে কোনো অপরাধীকে রেহাই দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। আজ সাংবাদিক বৈঠকে তিনি জানান, মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং গণপিটুনি, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় প্রায় ২০০ জনকে চিহ্নিত করে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। পুলিশের গাড়ি ভেঙেছেন, রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে। প্রত্যেককে অ্যারেস্ট করা হবে, একটা লোককেও ছাড়া হবে না। পিছন থেকে যারা উস্কেছেন পলিটিক্যাল লোক, তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে। ওদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। আমাদের কোন লোকের যদি কোনো টাইমের মধ্যে কোনো শিথিলতা থাকে 1%, সেক্ষেত্রেও স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে তাদের দাবি শোনার পাশাপাশি আর্থিক ও অন্যান্য সহায়তার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। ডিজিপিকে ৭২ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আগে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় মৃতার পরিবারের সঙ্গে দেখা করেন। বারুইপুরে পুলিশ সুপারের অফিসে নির্যাতিতার পরিবারের সদস্যদের পাশাপাশি গণপিটুনিতে মৃত যুবকের পরিবারের সঙ্গেও কথা বলেন তিনি। এছাড়াও ফুটবল খেলা নিয়ে বিবাদের জেরে খুন হয়ে যাওয়া ১৭ বছরের কিশোর প্রসেনজিৎ বিশ্বাসের পরিবারের সঙ্গেও দেখা করেন শ্রী অধিকারী। বারুইপুর থেকেই মুখ্যমন্ত্রী রাজ্যের সব পুলিশ সুপার ও কমিশনারদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন। এদিকে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং ফাল্গুনী পাত্র আজ সকালে বারুইপুরে কন্যাহারা বাবা মায়ের সঙ্গে দেখা করেন। বারুইপুরে নাবালিকার মৃত্যু ও নির্যাতনের ঘটনায় রাজ্য সরকার কঠোরতম পদক্ষেপ নিচ্ছে বলে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। যারা যারা অ্যাকিউজড মোটামুটি সবাইকেই ধরা হয়েছে, একজন বোধহয় পলাতক, বাট মেন অ্যাকিউজ তাকে ধরা হয়েছে। যেভাবে অত্যাচার করে মেয়েটিকে মারা হয়েছে, আমি এর ভিডিও দেখেছি, সেই সমানভাবে অত্যাচারটা যেন এদের উপরেও হয়, আইন মেনে অবশ্যই। এবং নেশাতে ধূত হয়ে এরা এই কাজটা করেছে। সুতরাং যেখানে যেখানে ইললিগাল লিকার শপস হচ্ছে, প্রত্যেকটা ইললিগাল শপস ডেমলিশ করে দাও। পরে বিধানসভা বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাংসদ সায়নী ঘোষ এবং কাকলি ঘোষ দস্তিদারও ঘটনাস্থলে যান। এদিকে বারুইপুর কাণ্ডের পরিপ্রেক্ষিতে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আজ দলের হুগলি সাংগঠনিক জেলার বৈঠকে যোগ দিতে শ্রীরামপুরে এসে বলেন, রাজ্য সরকার তৎপরতার সঙ্গে যে কোনো ধরনের বিচ্যুতি, অসামাজিক কাজকে রুখে দেওয়ার ব্যবস্থা করছে। এই নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। আকবর, হুমায়ুন, বাবর, অরঙ্গজেব, জাহাঙ্গীর, এদের সরকার নেই। এটা বিজেপি সরকার। আইনের শাসন এখানে। রাজ্য সরকার তৎপরতার সঙ্গে যে কোনো ধরনের বিচ্যুতিকে অ্যাড্রেস করছে এবং যে কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধ করার চেষ্টা করছে। বারুইপুরে নাবালিকা ধর্ষণ করে খুনের বর্বরোচিত ঘটনার প্রতিবাদে বর্ধমানে আজ কংগ্রেসের মোমবাতি মিছিলে নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এদিকে রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থার উন্নতির জন্য পুলিশের কাজের পদ্ধতি ও প্রণালীতে আমূল সংস্কারের প্রয়োজন বলে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মন্তব্য করেছেন। নাবালিকা নির্যাতন ও হত্যা নিয়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ফুটবল খেলাকে কেন্দ্র করে বিবাদের জেরে বারুইপুরে ১৭ বছরের এক কিশোরের হত্যার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ফুলতলা এ ব্লকের বাসিন্দা প্রসেনজিৎ বিশ্বাসের সঙ্গে দিন তিনেক আগে ফুটবল ম্যাচে জয়ী হওয়াকে কেন্দ্র করে কয়েকজন যুবকের বিবাদ হয়। গতকাল প্রসেনজিৎকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশ এ পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে। তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ধসে প্রাণহানির মতো ঘটনার পুনরাবৃত্তি রুখতে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ করছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নবান্নে আজ এক অনুষ্ঠানে দুর্ঘটনায় নিহতদের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিয়ে তিনি বলেন, অর্থ দিয়ে প্রাণহানির ক্ষতিপূরণ করা সম্ভব নয়, তবে সরকার প্রতিটি ক্ষতিগ্রস্ত
ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে। যে এই সরকার মানবিক সরকার, কোনো মৃত্যুর ক্ষতিপূরণ অর্থ দিয়ে হয় না। প্রথমত আমাদের চেষ্টা থাকবে বিগত সরকার বা কর্পোরেশনের যে সমস্ত ভুল ত্রুটিগুলোর জন্য এই ধরনের ঘটনা বারংবার কলকাতা শহরে ঘটছে, গার্ডেন রিচ থেকে তারাতলা, সেগুলো থেকে আমরা যাতে কলকাতা তথা রাজ্যবাসীকে মুক্তি দিতে পারি। পশ্চিমবঙ্গের 3টি রাজ্যসভা আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগামী 24শে জুলাই ওই 3টি আসনে উপনির্বাচন হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14ই জুলাই। পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা নিরীক্ষা করা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17ই জুলাই। 24শে জুলাই সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোট নেওয়া হবে। ওই দিনই বিকেল 5টা থেকে ভোট গণনা। সাম্প্রতিক বিভিন্ন ঘটনার প্রতিবাদে তৃণমূল যুব কংগ্রেসের প্রতিবাদ মিছিলে শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য এক নির্দেশে জানিয়েছেন, বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করা যাবে। মিছিলের সময়সীমা বেলা 2টো থেকে বিকেল 4:30 পর্যন্ত। 1000-এর বেশি লোকের জমায়েত করা যাবে না। রাস্তার একটিমাত্র লেন দিয়ে মিছিল করতে হবে। উল্লেখ্য, তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এর আগে কলকাতা পুলিশের কাছে এই মিছিলের জন্য আবেদন করা হলেও তা খারিজ করে দেওয়া হয়। এরপরই তারা হাইকোর্টের দ্বারস্থ হয়। আজকের প্রসঙ্গে এবারের বিষয় প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়া সফর ও সেদেশে প্রবাসী বাঙালিদের জীবনযাত্রা। প্রধানমন্ত্রীর সফর সঙ্গে আমাদের প্রতিনিধি সন্দীপন দাশগুপ্ত কথা বলেছেন সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে। স্থানীয় সংবাদের পরই অনুষ্ঠানটি শোনা যাবে গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী কলকাতা সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কলকাতা পুরসভা এলাকায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যারা ব্যাংকের মাধ্যমে পেনশন পেয়ে থাকেন তাদের 2008 সাল থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতার 50% এই মুহূর্তে দেওয়া হবে বলে অর্থ দপ্তর সূত্রের খবর। আজ অর্থ দপ্তর থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যের বাকি অঞ্চলে সরকারি অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হলেও কলকাতা পুরসভার ক্ষেত্রে ব্যাংকের তথ্য সংক্রান্ত কিছু সমস্যা থাকায় তা দেওয়া সম্ভব হয়নি। এখনও পুরোপুরি সমস্যা না মিটলেও প্রায় 30,000 অবসরপ্রাপ্ত কর্মীদের কিছুটা স্বস্তি দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অর্থ দপ্তর জানিয়েছে। সাংসদ অভিষেক ব্যানার্জির বেআইনি আর্থিক লেনদেনের তদন্ত করতে আজ ইডি কলকাতার মোট 5টি জায়গায় তল্লাশি চালায়। তারা চার্টার্ড বিমানের ভাড়া কোথা থেকে এসেছে, কাদের সঙ্গে কত টাকার লেনদেন হয়েছে, এসব প্রশ্নের উত্তর খুঁজতে আজকের এই অভিযান বলে জানা গেছে। এদিন লালবাজার সংলগ্ন এলাকা, সেন্ট্রাল অ্যাভিনিউ, বউবাজার, রাজারহাট, নিউ টাউন ও আশপাশের এলাকায় তল্লাশি চলে। দক্ষিণ 24 পরগনা তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জির সেবাশ্রয় প্রকল্প নিয়ে জোড়া এফআইআর এর পর নতুন অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। গত সন্ধ্যায় পারুলিয়া কোস্টাল থানায় অভিষেক ছাড়াও সুমিত রায়, জাহাঙ্গীর খান, শামীম আহমেদ সহ তৎকালীন জেলা শাসক ও স্বাস্থ্যকর্তাদের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্রর বিরুদ্ধে হওয়া এফআইআর খারিজ ও তাকে রক্ষা কবচ দেওয়া সংক্রান্ত মামলা দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। এদিকে আজ প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর জামিনের আবেদনের শুনানিতে তার আইনজীবী অভিষেক মনু সিংভি প্রশ্ন তুলেছেন, ইডির আদৌ এই মামলায় গ্রেপ্তার করার ক্ষমতা আছে কিনা। আগামী বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি হবে। দুর্গাপুরে আজ জেআইএস এডুকেশন এক্সপো 2026-এর উদ্বোধন করেছেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল। উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য, কারিগরি ও পূর্ত দপ্তরের মন্ত্রী ডক্টর অজয় কুমার পোদ্দার, জেআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তরণজিৎ সিং। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ কৃষি উন্নয়নের স্বার্থে তাদের গবেষণায় কর্পোরেট সংস্থাগুলিকে বিনিয়োগের আবেদন জানিয়েছে। কলকাতায় আজ আইসিএআর এর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কনক্লেভ অনুষ্ঠানে সচিব জ্ঞানেন্দ্র ত্রিপাঠী এক ভিডিও বার্তায় দেশের কৃষি ব্যবস্থাকে শক্তিশালী করতে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দিয়েছেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপটি আরও পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হওয়ায় দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ কমেছে। আগামীকাল কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ ও 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক জরুরি সতর্কবার্তায় আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক ঘন্টায় ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে ঝোড়ো ও দমকা হাওয়া বয়ে যাবে। বাতাসের গতিবেগ সর্বোচ্চ 45 কিলোমিটার প্রতি ঘন্টা ছাড়াতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। এদিকে উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ বেড়েছে। আগামী 10 তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে হিমালয় সন্নিহিত 5 জেলাতেই। দার্জিলিং ও কালিম্পং জেলায় অতি বৃষ্টির কারণে ভূমিধসের সতর্কতাও জারি করা হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের কিছু অংশ আরও একবার। দক্ষিণ 24 পরগনার বারুইপুরে 12 বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে কোনো অপরাধীকে রেহাই দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আবারও স্পষ্ট জানিয়েছেন। কলকাতা পুরসভা এলাকায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী
খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী দুদেশের মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। তাঁকে সে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করা হয়। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী আজ প্রগতি প্রকল্পের উদ্বোধন করেন। কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত 20,000-এরও বেশি শিল্পোদ্যোগী এবং 20 লক্ষ কৃষক এর ক্ষমতায়নের লক্ষ্যে এই প্রকল্প। ভারী বৃষ্টির ফলে কেরালামের ওয়েনারে একটি সুড়ঙ্গ তৈরির জায়গায় ভূমিধসে 3 জন প্রাণ হারিয়েছেন, 6 জন নিখোঁজ। রাষ্ট্রপতি নতুন দিল্লিতে এই বছরের ডুরান্ড কাপ প্রতিযোগিতার ট্রফি ও পতাকার আনুষ্ঠানিক প্রকাশ করেছেন। ফিফা বিশ্বকাপে আজই শেষ হবে রাউন্ড অফ 16 পর্ব। আর্জেন্টিনা খেলবে মিশরের বিরুদ্ধে, সুইজারল্যান্ড কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই অংশীদারিত্ব দুই দেশের সমৃদ্ধি ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। জাকার্তায় ইন্দোনেশিয়ার সংসদে বক্তব্য রাখার সময় শ্রী মোদী বলেন, ভারত ও ইন্দোনেশিয়ার সম্পর্ক বহু প্রাচীন এবং উভয় দেশই অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক আস্থা ও ভবিষ্যতের জন্য সমদৃষ্টিভঙ্গি পোষণ করে। ভারত উন্নয়ন, শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে বিশ্বাসী। তিনি আঞ্চলিক নিরাপত্তার জন্য ক্ষতিকারক এ ধরনের শক্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের উপর জোর দেন। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পাশাপাশি তিনি দক্ষিণী বিশ্বের স্থিতিশীলতার উপরও গুরুত্ব দিয়েছেন। भारत और इंडोनेशिया का स्ट्रेटेजिक ट्रस्ट इंडो पैसिफिक में स्टेबिलिटी का मजबूत आधार बनेगा। हमारी साझेदारी केवल दो देशों का संबंध नहीं है, यह इंडो पैसिफिक की स्टेबिलिटी, ग्लोबल साउथ की शक्ति और विश्व के शेयर्ड फ्यूचर में विश्वास का संकल्प है। প্রধানমন্ত্রী প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, ব্যবসা বাণিজ্য, ডিজিটাল প্রযুক্তি, শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের ক্ষেত্রে আরও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। দুই দেশের জনগণের সুবিধার জন্য ইউপিআই সহ ডিজিটাল জনপরিকাঠামো, কৃত্রিম বুদ্ধিমত্তা, শিক্ষা, স্টার্টআপ এবং উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করতে হবে। উভয় দেশের মধ্যে দীর্ঘদিনের সাংস্কৃতিক বন্ধনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, রামায়ণ থেকে বরবুদুর পর্যন্ত বিস্তৃত এই ঐতিহ্য ভারত ও ইন্দোনেশিয়ার সফরের মধ্যে যোগাযোগের প্রতিফলন। কৌশলগত আস্থার গুরুত্বের ওপর জোর দিয়ে শ্রী মোদী সাইবার নিরাপত্তা, জরুরি পরিস্থিতির মোকাবিলার প্রস্তুতি এবং সামুদ্রিক সহযোগিতার ক্ষেত্রে গ্রেট নিকোবর থেকে মালাক্কা প্রণালী পর্যন্ত আরও নিবিড় সহযোগিতার পক্ষে মত প্রকাশ করেন। দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থাকে একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে অভিহিত করে শ্রী মোদী আশা করেন, এই ক্রমবর্ধমান অংশীদারিত্ব ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি, উন্নয়ন এবং সমৃদ্ধির চালিকা শক্তি হিসেবে কাজ করবে। প্রধানমন্ত্রীকে আজ ইন্দোনেশিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান বিনতাং আদিপূর্ণা প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জাতীয় রাজধানী অঞ্চলে সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এক পেড় মা কে নাম কর্মসূচির আওতায় দিল্লিতে 70 লক্ষ চারাগাছ রোপণের কর্মসূচির সূচনা করেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, দিল্লির পরিবেশের আমূল পরিবর্তনের লক্ষ্যে এই কর্মসূচি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ উদ্যোগ। দিল্লি সরকার এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে এবং সংশ্লিষ্ট এলাকায় 5,000 হেক্টর জমিকে বনভূমি হিসেবে ঘোষণা করেছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ প্রগতি প্রকল্পের উদ্বোধন করেন। 20,000-এরও বেশি কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত শিল্পোদ্যোগী এবং 20 লক্ষ কৃষকের ক্ষমতায়নের লক্ষ্যই হচ্ছে এই প্রকল্প। নতুন দিল্লিতে শ্রী চৌহান জানান, এর ফলে কৃষিক্ষেত্রের উন্নয়ন ত্বরান্বিত হবে। তিনি বলেন, সরকার প্রগতি কর্মসূচির অধীনে 26,000 ক্ষুদ্র কৃষি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। प्रधानमंत्री जी के विजन के कारण भारत की कृषि तेजी से बदल रही है। विकसित भारत के लिए विकसित कृषि, समृद्ध गांव, समृद्ध किसान। उसमें सरकार अपने सारे प्रयत्न कर रही है, लेकिन सरकार के साथ अगर बाकी संगठन भी जुड़ते हैं तो काम और तेजी से आगे बढ़ता है। और प्रगति कार्यक्रम के अंतर्गत ये तय किया है कि अभी तक 26,000 कृषि उद्यमी ट्रेंड करके, छोटे छोटे कृषि उद्यमी इन्होंने तैयार किए हैं, जो एक गाँव में काम करते हैं और गाँव की कृषि को बदलने के लिए 100-200 किसान को साथ जोड़ते हैं। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। ভারী বৃষ্টিপাতের ফলে আজ কেরালামের ওয়েনারের মেপ্পাড়ির কাছে কল্লাড়িতে একটি সুড়ঙ্গ তৈরির জায়গায় ভূমিধসে 3 জন প্রাণ হারিয়েছেন। ধসের নিচে আটকা পড়া 9 জনকে উদ্ধার করে মেপ্পাড়ির সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 6 জন। দমকল ও দুর্যোগ মোকাবিলা বাহিনী দলগুলি সহায়তায় উদ্ধার কাজ চালাচ্ছে।
উদ্ধার কাজ চালানোর সময় মেপ্পাড়ি থানার এক সাব ইন্সপেক্টর আহত হন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেরালাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, অবিরাম বর্ষণের ফলে ওয়েনার কান্নারি সুড়ঙ্গের খনন কাজে জমে থাকা মাটি ও পাথর ধসে পড়ার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। ওয়েনার ও কোজিকোড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে। সুড়ঙ্গ তৈরির ঝুঁকিপূর্ণ জায়গাগুলির জন্য কর্তৃপক্ষ আগেই উচ্চ সতর্কতা জারি করেছিল। আগামীকাল ওয়েনারে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD জানিয়েছে, আগামী 3 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর আরব সাগর, গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থানে অগ্রসর হবে। কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চল, গুজরাট, কোঙ্কণ, গোয়া ও মধ্য মহারাষ্ট্রে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও অরুণাচল প্রদেশ, বিহার, ছত্তিশগড়, রাজস্থানের পূর্বাংশ, হিমাচল প্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ, উত্তরবঙ্গ এবং সিকিমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, ওড়িশা, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইরানের বিদেশ মন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘাচি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের প্রেক্ষিতে সামাজিক মাধ্যমে এক বার্তায় আরাঘাচি বলেন, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতার স্মারক অনুযায়ী ওয়াশিংটন ডিসি তাদের প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত তেহরান কোনো আলোচনায় বসবে না। উল্লেখ্য, এর আগে রাষ্ট্রপতি ট্রাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র হয় ইরানের সঙ্গে একটি চুক্তি করবে, না হয় অসমাপ্ত লড়াই শেষ করবে। ইরান এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও বাহরাইনের মধ্যে সহযোগিতার সম্পর্ক ক্রমশ শক্তিশালী হচ্ছে। বাহরাইনে তার 2 দিনের সফর আজ শেষ করেন ডক্টর জয়শঙ্কর। সফরকালে বিদেশমন্ত্রী বাহরাইনের উপপ্রধানমন্ত্রী খালিদ বিন আবদুল্লাহ আল খলিফার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতাকে সম্প্রসারিত করার বিষয়ে আলোচনা করেন। আলোচনায় আঞ্চলিক পরিস্থিতির বিষয়গুলিও স্থান পেয়েছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি বলেছেন, উন্নত সড়ক সংক্রান্ত ফ্ল্যাগশিপ প্রকল্পগুলি দেশের যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করছে এবং দেশের উন্নয়ন এর ফলে ত্বরান্বিত হচ্ছে। শ্রী গডকরি নতুন দিল্লিতে বিকশিত ভারত কনক্লেভে ভাষণ দিতে গিয়ে পরিকাঠামো উন্নয়নের জন্য সরকারের একাধিক উদ্যোগের কথা তুলে ধরেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 2026 সালের ডুরান্ড কাপ টুর্নামেন্টের ট্রফির আবরণ উন্মোচন করেছেন। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ডুরান্ড কাপ, প্রেসিডেন্টস কাপ এবং সিমলা ট্রফির চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবছর নতুন দলগুলি প্রতিযোগিতায় অংশ নেবে। এবারের টুর্নামেন্টে শ্রীলঙ্কার অংশগ্রহণ নিয়ে সন্তোষ ব্যক্ত করে শ্রীমতী মুর্মু বলেন, নতুন দলের অন্তর্ভুক্তি ঐতিহাসিক এই প্রতিযোগিতাকে আরও জনপ্রিয় করে তুলবে। फुटबॉल विश्व के सबसे लोकप्रिय खेल में से एक है। ये खेल उत्कृष्टता, एकता और खेल भावना का एक अनुपम उदाहरण है। फुटबॉल लोगों को एक दूसरे से जोड़ता है। खेल भावना का महत्व केवल खेलों तक सीमित नहीं है, ये एक महत्वपूर्ण जीवन मूल्य है जो हमें समानता, सहयोग और विपरीत परिस्थितियों में भी दृढ़ बने रहने की सीख देता है। রাষ্ট্রপতি টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দল এবং খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়েছেন। আর এবার ফিফা বিশ্বকাপ ফুটবলের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে মিশরের বিরুদ্ধে। অ্যাটলান্টা স্টেডিয়ামে আজ লিওনেল মেসির আর্জেন্টিনা বনাম সালার মিশর। মেসি সালার দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30টায়। অন্য খেলায় সুইজারল্যান্ড কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে। ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30টায়। অন্যদিকে বেলজিয়াম ও স্পেন কোয়ার্টার ফাইনালে উঠেছে। রাউন্ড অফ 16-এর খেলায় বেলজিয়াম 4-1 গোলে মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে দেয়। অন্য খেলায় গতরাতে স্পেন 1-0 গোলে পর্তুগালকে হারিয়ে দেয়। স্পেনের হয়ে দ্বিতীয়ার্ধে সংযুক্ত সময়ে একমাত্র গোলটি করেন মিকেল ম্যারিনো। শেষ 8-এ স্পেন বেলজিয়ামের বিরুদ্ধে খেলবে। শেষে বিশেষ খবর আরও একবার। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী 2 দেশের মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। তাঁকে সে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করা হয়। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী আজ প্রগতি প্রকল্পের উদ্বোধন করেন। কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত 20,000-এর বেশি শিল্পোদ্যোগী এবং 20 লক্ষ কৃষকের ক্ষমতায়নের উদ্দেশ্যে এই প্রকল্প। খবর শেষ হলো।